ডিএলএড পার্ট 1-এর আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার ইভিএস থেকে। প্রকল্প পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির ধাপগুলি লিখুন। প্রকল্প পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করুন। এটি কেবলমাত্র ইভিএস নয়, এটি বাংলাতে আসতে পারে, এটি কিন্তু ম্যাথেও আসতে পারে। প্রকল্প পদ্ধতি তাহলে তিনটে সাবজেক্টের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট আমাদের প্রজেক্ট পদ্ধতি বা প্রকল্প পদ্ধতি। যারা চ্যানেলে নতুন তারা দ্রুত অল্প সময়ে ভালো প্রিপারেশান নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো। প্লে লিস্ট থেকে সমস্ত ক্লাসগুলিকে একে একে দেখো, তাহলে একটি বেসিক কনসেপ্ট তৈরি হবে, যার দ্বারা তোমরা এক্সামে যে কোনো কোশ্চেন নিজের মতো করে লিখে আসতে পারবে এবং একটি ভালো মার্কসও তুলতে পারবে। দেখো, এই প্রকল্প পদ্ধতি সম্পর্কে আমরা জেনে নেব, এটি 7 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। প্রকল্প পদ্ধতি কাকে বলে আগে দেখে নেব। প্রকল্প পদ্ধতি একটি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। এমসিকিউ কোশ্চেন আসতে পারে, প্রকল্প পদ্ধতি শিক্ষক কেন্দ্রিক নাকি শিক্ষার্থী কেন্দ্রিক? এটি একটি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা বাস্তব সমস্যা এবং প্রকল্পগুলির উপর কাজ করে জ্ঞান ও দক্ষতা অর্জন করে এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারে। এটি একটি অনুসন্ধান ভিত্তিক সক্রিয় শিখন পদ্ধতি। তাহলে প্রকল্প পদ্ধতি সম্পর্কে আমরা কি কি জানলাম? এটি একটি শিশুকেন্দ্রিক পদ্ধতি, এমসিকিউ আসতে পারে। এটি একটি অনুসন্ধান ভিত্তিক পদ্ধতি। এটি একটি সক্রিয় শিখন পদ্ধতি যা সমস্যা সমাধানের উপর আলোকপাত করে। তাহলে যদি এমসিকিউ আসে, প্রকল্প পদ্ধতি কিসের উপর আলোকপাত করে? সমস্যা সমাধানের উপর। এখানে শিক্ষক একটি সমস্যা দেন এবং শিক্ষার্থীরা দলগতভাবে সেই সমস্যাগুলির সমাধান অন্বেষণ করে এবং সেইটা অন্বেষণ করতে গিয়ে তারা জ্ঞান অর্জন করে এবং সেখান থেকে তারা দক্ষতা অর্জন করে এবং পরবর্তীতে যে জ্ঞান ও দক্ষতা তারা অর্জন করেছে সেটি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। এবং এই পদ্ধতিকে অনুসন্ধান ভিত্তিক পদ্ধতি, সক্রিয় শিখন পদ্ধতি বলা হয়, যা সমস্যা সমাধানের উপর আলোকপাত করে। এই চলে গেল প্রকল্প পদ্ধতি। যে কোনো সাবজেক্টে আসলে এই সংজ্ঞাটি তোমরা লিখতে পারবে। এইবার এই পদ্ধতির ধাপগুলি লিখুন। প্রকল্প পদ্ধতির 4টি স্তর রয়েছে বা 4টি ধাপ রয়েছে। এগুলি হলো: 1. উদ্দেশ্য নিরূপণ, পরিকল্পনা প্রণয়ন, কার্য সম্পাদন এবং মূল্যায়ন। তাহলে কি কি 4টে ধাপ মুখস্থ রাখতে হবে, পরপর মনে রাখতে হবে। প্রথম হলো উদ্দেশ্য নিরূপণ। আগে উদ্দেশ্য ঠিক করতে হবে, তারপরে পরিকল্পনা করতে হবে সেটির উপর, তারপরে সেটির উপর কার্য সম্পাদন করতে হবে, যে পরিকল্পনাটা করা হয়েছে সেটি বাস্তবে পরিণত করতে হবে, এবং শেষে মূল্যায়ন করতে হবে যে সিদ্ধান্তে উপনীত হওয়া হলো সেটি কতটা সঠিক হলো। এইবার প্রকল্প পদ্ধতির সুবিধাগুলি দেখে নেব। প্রকল্প পদ্ধতি হলো মনোবিজ্ঞান সম্মত শিখন প্রণালী। তাহলে প্রকল্প পদ্ধতি কি? মনোবিজ্ঞান সম্মত একটি শিখন প্রণালী। এই পদ্ধতি অনুসরণ করলে শিক্ষার্থীদের জ্ঞান দীর্ঘস্থায়ী হয়। এই পদ্ধতি যেহেতু হাতে কলমে শিক্ষার্থীরা নিজেরাই করে, তাই বাস্তব জীবন থেকে তারা যে জ্ঞান অর্জন করে সেটি দীর্ঘস্থায়ী হয়, সেটা মুখস্থ বিদ্যা না। তারা যেহেতু প্র্যাকটিক্যাল করে তাই তাদের জ্ঞানটা দীর্ঘস্থায়ী হয়। আর কি? মানসিক স্তরের, এখানে স্পেলিংটা মিস্টেক আছে, স্তর হবে, দন্ত শয়তয় র হবে। মানসিক স্তরের বিকাশে বিশেষভাবে সাহায্য করে। স্পেলিংটা তোমরা কারেক্ট করে নিও। স্তরের হবে দন্ত শয়তয় রয়কার র।
মানসিক স্তরের বিকাশে বিশেষভাবে সাহায্য করে। এই পদ্ধতি শিক্ষার্থীদের দলবদ্ধ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে, যেহেতু এটি একটি গ্রুপ ওয়ার্ক। এই পদ্ধতি নিজের কাজ নিজেই মূল্যায়ন করতে পারে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা যে দক্ষতা বা জ্ঞান অর্জন করেছে তার মূল্যায়ন কিন্তু তারা নিজেরাই করতে পারে। কতটা তারা সঠিক হলো কি কতটা ভুল ত্রুটি হলো তারা কিন্তু নিজেরাই নিজেদেরকে জাজ করতে পারে। আর কি, এই পদ্ধতিতে শ্রেণীর সমস্ত শিক্ষার্থীকে শিখনে সক্রিয় করে তোলে। এই পদ্ধতি কি করে, শ্রেণীতে যত শিক্ষার্থী আছে যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী তারাও কিন্তু সক্রিয় হয়ে ওঠে এই প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতিতে। কারণ এখানে ফিল্ড ওয়ার্ক করানো হয়, বাধা ধরা নিয়মের বাইরে গিয়ে তাদেরকেই তাদের জ্ঞান অর্জনে ব্রতী করা হয়। সেই জন্য তারা আগ্রহ বোধ করে এবং সক্রিয় হয়ে ওঠে জ্ঞান আরোহণে। এবার অসুবিধাগুলো আমরা দেখে নেব। এই পদ্ধতিতে একপেশে দৃষ্টিভঙ্গি গড়ে উঠতে পারে। যেহেতু শিক্ষার্থীরাই সমস্ত সমস্যাটার সমাধান করে, সিদ্ধান্তে উপনীত হয়, সেই জন্য একপেশে দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার একটা সম্ভাবনা থাকে। শিক্ষার উচ্চতর স্তরে এই পদ্ধতি প্রয়োগ অসম্ভব। হায়ার এডুকেশনের ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করা অসম্ভব হয়ে ওঠে। এই পদ্ধতি ব্যয় সাপেক্ষ, যেহেতু ক্লাসরুমের বাইরে গিয়েও এই পদ্ধতি করতে হয়, ফিল্ড ওয়ার্ক করতে হয়, সেই জন্য এটি কিন্তু একটি ব্যয় সাপেক্ষ পদ্ধতি। এই পদ্ধতি সময় সাপেক্ষ বটে। একটা সমস্যা তার সমাধানের জন্য তাদের ক্লাসরুমের বাইরে গিয়ে সেটিকে খোঁজ খবর করতে হয়, ডেটা কালেকশন করতে হয়, সেই জন্য এটি সময়টাও যথেষ্ট বেশি লাগে এবং এই পদ্ধতি পরিচালনার জন্য উপযুক্ত শিক্ষকেরও কিন্তু যথেষ্ট অভাব আছে এবং উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের কিন্তু যথেষ্ট অভাব এই প্রকল্প পদ্ধতি বাস্তবায়ন করার জন্য। এই 5টি হলো এর মূল অসুবিধা এবং সুবিধাগুলো আমরা দেখলাম। প্রকল্প পদ্ধতি কাকে বলে জানলাম, এর ধাপগুলি 4টি ধাপ আমরা দেখে নিলাম। এই ছিল আজকের ডিসকাশন। ধারাবাহিক ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যে ক্লাসগুলি আপলোড হয়েছে তোমরা সবাই যারা একবার দেখেছো, এক্সামের আর হাতে গোনা কটি দিন আছে, সেই ক্লাসগুলিকে সময় করে দেখো। তার পাশাপাশি যেটা পড়ো, তাহলে কিন্তু তোমরা মনে রাখতে পারবে বেশি এবং মনে যত রাখতে পারবে তোমাদের একটা ধারণা তৈরি হবে। তার ফলে যে কোনো কোশ্চেনই কিন্তু নিজের মতো করে লিখে আসতে পারবে। বড় কথা কিন্তু লিখে আসা, কোশ্চেন ছেড়ে আসলে নাম্বার পাচ্ছ না। তোমার কনসেপ্টটা যদি থাকে, নিজের ভাষাতেও যদি তুমি লিখে আসো, তাহলে কিন্তু তুমি একটি ভালো স্কোর করতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।